সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে ধীরে ধীরে উত্তাপ বাড়ছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক। ফ্যাসিবাদের দোসর হিসাবে জাতীয় পার্টি গণধিকৃত। এমন পরিস্থিতি আগামী নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী। দীর্ঘদিনের এই দুই মিত্র নির্বাচনকে সামনে রেখে পরস্পর বিরোধী প্রচারণায় নেমেছে। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতা যদি বিরোধী রূপ নেয় তাহলে দেশের জন্য তৈরি করতে পারে নতুন সংকট। নির্বাচন ঘিরে বিএনপি জামায়াতের সম্পর্ক নিয়ে বিস্তারিত থাকছে পারভেজ মাহমুদের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণতন্ত্রের পথে উত্তরণে বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক দলগুলো তাতে সম্মতি দিয়েছে, কিন্তু নির্বাচনী প্রচারণা শুরুর আগে রাজনীতির মাঠ ধীরে ধীরে তিক্ত হয়ে উঠছে। মাঠ পর্যায়ে বিএনপি জামাতের কর্মীরা পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখছেন। অনেক বিশ্লেষক মনে করছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই এই ধরনের প্রবণতা বাড়বে, আর এর সুযোগ নিতে চেষ্টা করবে পরাজিত শক্তি ও তৃতীয় পক্ষ। অবশ্য এর মধ্যে কিছু আশার দিক আছে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে সব দল ঐক্যমতে এসেছে। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে, বিশেষ করে পার্লামেন্টের উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চলছে। কিন্তু শঙ্কার দিক হচ্ছে, বিএনপির ভেতরে থাকা বামপন্থী চক্রটি ২০০৭ সালে 1-11 সরকারে যারা কলকাঠি নেড়েছিল তাদের সাথে যোগ দিয়েছে। নির্বাচনের মাঠের প্রতিযোগিতাকে বামপন্থী বিশেষ চক্রটি তিক্ততা বাড়ানোর কাজে ব্যবহার করার চেষ্টা করছে। এর প্রভাব পড়ছে নির্বাচনী জোট গঠনের ক্ষেত্রে। জামাত ইতিমধ্যেই ইসলামপন্থী দলগুলোকে নিয়ে নির্বাচনী সমঝোতার কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা ১০০ আসন ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিএনপিও ইসলামপন্থী কিছু দলকে কাছে টানার চেষ্টা করছে। বাস্তবতা হচ্ছে, ভোটের রাজনীতিতে ইসলামপন্থীদের গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। এমনকি ইসলামপন্থীদের জোটবদ্ধ নির্বাচন ভোটের রাজনীতির হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। রাজনৈতিক দলের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগের পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণের জন্য যে নীরব প্রতিযোগিতা শুরু হয়েছিল তা এখন প্রকাশ্য রূপ নিয়েছে। দু দলই পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করছে। এতে মাঠ পর্যায়ে দু দলের নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে উঠছে। এতে ঘি ঢালছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু দলের সমর্থকদের নানা ধরনের অর্বাচীন মন্তব্য। অথচ হাসিনার ১.৫ দশকের শাসনের বেশিরভাগ সময় দু দলের নেতারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন। দু দলের নেতারা নির্যাতন, নিপীড়ন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। বিএনপির সাথে জামাত ইসলামের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। বিএনপিতে সেকুলার বামপন্থীদের প্রভাব বাড়ার সাথে এর সম্পর্ক রয়েছে। ২০১৮ সালে নির্বাচনের পর থেকে দু দলের সম্পর্কে শীতলতা আসে। এ সময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি একটি নির্বাচনী জোট গঠন করে। এই নির্বাচনে জামাতে ইসলামীও ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে। কার্যত এই নির্বাচনে বিএনপি ও জামাতের অংশগ্রহণের মাধ্যমে হাসিনা আরও দোর্দণ্ড প্রতাপশালী হয়ে ওঠেন। একই সঙ্গে দুই দলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। হাসিনা বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় বলা হতো, বিএনপিকে জামাত ছেড়ে আসতে হবে, তাহলে শুধু তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। অর্থাৎ জামাত ও বিএনপির মধ্যে যে রাজনৈতিক বোঝাপড়া এবং ঐক্য গড়ে উঠেছিল তাকে সবসময় ভয় পেত শেখ হাসিনা।
পরবর্তী সময়ে ওই ঐক্য আর ধরে রাখা যায়নি। বিএনপির ভেতরে থাকা ভারতের প্রতি দুর্বল বামধারার নেতারা ছিলেন এই ঐক্যের পথে বড় বাধা। এই সুযোগে হাসিনা তার শাসন দীর্ঘায়িত করার সুযোগ পেয়েছেন। আবার হাসিনার পতন তখনই হয়েছে যখন দুদলের নেতাকর্মীরা একসঙ্গে মাঠে নেমেছেন। একথা সত্য, ২০২৪ সালে জুলাই আগস্টের আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে শুরু হয়নি, কিন্তু এই আন্দোলন এগিয়ে নিয়েছে রাজনৈতিক ছাত্র নেতৃত্ব। হাসিনার পতনের সময় গড়ে ওঠা আন্দোলনে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা যেন দিন দিন ফিকে হয়ে উঠছে। এই সুযোগে পলাতক ফ্যাসিস্টরা যেমন সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তেমনি সুশীল সমাজের আড়ালে তৃতীয় পক্ষ যেন সরব হয়ে উঠেছে। আমাদের ভুলে গেলে চলবে না, 1/11-এর পর দেশের জাতীয়তাবাদী ও ইসলামপন্থীরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন। হাসিনা ও তার দলকে ২০০৮ সালে এক রহস্যজনক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনা হয়েছিল। এর আগে বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করতে না পেরে কারারুদ্ধ করা হয়েছিল। ২০০৮ সালের নির্বাচন প্রশ্নে জামাত ও বিএনপির মধ্যে মতভিন্নতা ছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের ষড়যন্ত্রমূলক তৎপরতার বিপরীতে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারেনি দল দুটি। এর ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতায় আসেনি, বাংলাদেশ পুরোপুরি ভারতের রাডারের আওতায় চলে যায়। বাংলাদেশ তার রাজনৈতিক ও নিরাপত্তাগত সার্বভৌমত্ব হারিয়ে ফেলে। এরপর দুদলের নেতাকর্মীদের উপর ভয়াবহ নিপীড়ন নেমে আসে। জামাতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। ধীরে ধীরে দুদলের ঐক্যে ফাটল ধরতে থাকে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তাতে জাতীয় ঐক্য এখন আরও বেশি প্রয়োজন। কিন্তু বিএনপি ও জামাতের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দৃশ্যমান হয়ে উঠছে। এই কথা সত্য, আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও জামাত এখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি। দুই দলের রাজনৈতিক দর্শনও ভিন্ন। স্বাভাবিকভাবে আগে দল দুটোর মধ্যে যে ধরনের রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা এখন বাস্তব কারণে সম্ভব নয়। কিন্তু জাতীয় ইস্যুতে দল দুটির মধ্যে যদি অনৈক্য তৈরি হয় তাহলে দেশ এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে। বাংলাদেশের রাজনীতিতে ভারত অতীতে প্রকাশ্যে অপ্রকাশ্যে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভূমিকা রাখছে। এই দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে এমন নানা শক্তির সঙ্গে ভারত সবসময় বিশেষ সম্পর্ক বজায় রেখে আসছে। হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশের ওপর ভারত তার নিয়ন্ত্রণ অনেকটা হারিয়ে ফেলে। এখন আগামী নির্বাচন ঘিরে ভারত তার সফট পাওয়ারগুলো সক্রিয় করার চেষ্টা করছে। ডক্টর ইউনূসের স্বাধীন পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত ভারতকে ক্ষুব্ধ করে তুলেছে। গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে ভারত সরকার ও গণমাধ্যম যেন যুদ্ধ ঘোষণা করেছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সম্ভাবনাকে ভারত এখন ভীতির চোখে দেখছে। ফলে নির্বাচনের আগে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করে দেওয়ার সব চেষ্টা ভারত করতে পারে। গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান ঘটেছে বলে ভয় দেখানোর চেষ্টা করছে দিল্লি। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি নতুন কোনো ঘটনা নয়। ইসলামপন্থীরা সবসময় বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক অধিকারকে এই দেশের মানুষ সমর্থন করে, যদিও তারা কখনোই ইসলামপন্থী দলগুলোকে বিপুলভাবে বিজয়ী করেনি। কিন্তু হঠাৎ করে যেন ইসলামপন্থীদের উত্থান নিয়ে নতুন করে প্রচার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ইসলামপন্থী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের পর ভারতের রাজনীতিকদের পক্ষ থেকে নানামুখী প্রতিক্রিয়া আসছে। অথচ ভারতে ১.৫ দশক ধরে একটি উগ্র হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় রয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর প্রধান কর্তব্য হচ্ছে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসার চেষ্টা করা, না হলে অস্থিরতা সৃষ্টি করে
তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসির সাথে সাক্ষাৎকারে আওয়ামী লীগের ব্যাপারে কঠোর মনোভাব দেখিয়েছেন। তিনি ডাকসু নির্বাচনে বিজয়ীদের স্বাগত জানিয়েছেন, বলেছেন এর মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনীতির সূচনা হলো। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতির ধারা যদি দুদল বহাল রাখতে পারে তাহলে সত্যি এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।